হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ স্বাগতম গুহা অ্যাট ইউর সার্ভিস। আজকে আমাদের এই লেকচারে আমরা শিখতে চলেছি অ্যাবাউট রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং ভেরি এসেন্সিয়াল ইন ভেরিয়াস এক্সামস সাচ আস WBCS, SI exams, miscellaneous clerical, WBCS, judiciary and every other exams. Report writing is very essential. শুধুমাত্র যদি WBCS এর কথা বলা হয়, স্ক্রিনে দেখতে পাচ্ছ 200 ওয়ার্ডের রিপোর্ট লিখতে হয়, 40 নম্বর দেওয়া হয়, 40 নম্বর। যেখানে WBCS এ আধা নম্বরও ম্যাটার করে, সেখানে একটা জিনিসে একটা টপিকে 40 নম্বর। এবার টপিকে ঢুকি। টপিক হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং দুটো টাইপের হয়, জেনারেলি দুটো টাইপের হয়। একটা হচ্ছে গিয়ে ইনসিডেন্ট অ্যাকর্ডিং রিপোর্ট রাইটিং। ধরো কিরকম আমি এক্সাম্পল দিয়ে বলছি, এই জায়গায় আগুন লেগেছে, রিপোর্ট লেখো। হসপিটালের খারাপ অবস্থাকে নিয়ে রিপোর্ট লেখো। পার্কের খারাপ অবস্থাকে নিয়ে রিপোর্ট লেখো। ইনসিডেন্ট অনুযায়ী রিপোর্ট লেখো। বা এরকম রিপোর্ট আসতে পারে টপিক ওরিয়েন্টেড, যেমন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বাক স্বাধীনতার উপরে লিখতে বলেছে। ইন্ডিয়াতে যে বাক স্বাধীনতা সেই অনুযায়ী লিখতে বলেছে, ঠিক আছে। এবার এরকম যদি টপিক ওরিয়েন্টেড থাকে, যেমন বেসিক্যালি বাক স্বাধীনতা একটা তুমি বলতে পারো একটা একটা ফিলোসফিক্যাল একটা দিক আছে, একটা রেভলিউশনারি দিক আছে এই টপিকটার। এই টপিক হবে ক্যাটাগরি 2 এর টপিক। ক্যাটাগরি 1 যেটা হচ্ছে ইনসিডেন্ট ওরিয়েন্টেড, সেটার ব্যাপারে আমি একটু বলে দিই। যে যদিও আজকে আমরা ক্যাটাগরি 2 এর ব্যাপারেই বলবো, অন্য কোনো লেকচারে আমরা ক্যাটাগরি 1 কে ডিসকাস করবো। ইনসিডেন্ট রিলেটেড কি, তবু আমি একটুখানি ছুঁয়ে চলে যাই। ইনসিডেন্ট রিলেটেড যখনই কোনো আমাদের টপিক থাকবে, সেটাকে আমরা কিভাবে লিখবো সেটা আমরা লিখবো। প্রথমেই আমরা শুরু করবো, ফার্স্ট প্যারাগ্রাফে লেখা থাকবে ইনসিডেন্টে কি হয়েছে। ধরো লেখা থাকলো গার্ডেন নিচে বিল্ডিং ভেঙে পড়েছে, রিপোর্ট লিখুন 200 ওয়ার্ডের 40 নম্বর। তো লেখা থাকবে সাম্প্রতিক কালে এই তারিখে গার্ডেন নিচের এততলা বিল্ডিং ভেঙে পড়েছে, এতজন আহত, এতজন নিহত, পুলিশ রেস্কিউ করছে, দমকল রেস্কিউ করছে, হ্যানা তেনা। এইভাবে বলে শুরু করবে, প্যারাগ্রাফ শুরু হয়ে গেল। এরপরে তার ব্যাকগ্রাউন্ড, কিভাবে কি বিল্ডিং নির্মাণ হয়েছিল, ইলিগাল বিল্ডিং, হ্যানা তেনা, কি কি করা উচিত ছিল, কি কি করা হয়নি। চিফ মিনিস্টার এখানে এসে কি বলেছেন, চিফ মিনিস্টার নাম নেবেন না ভুল করেও, কারোর নাম লেখা যাবে না। চিফ মিনিস্টার এসে কি বলেছেন, আমাদের কলকাতার মেয়র, এনারও নাম নেবেন না, কি বলেছেন। বিভিন্ন ইঞ্জিনিয়াররা কি বলেছেন, কলকাতা হাইকোর্টের জাস্টিসের নাম নেবেন না, কি বলেছেন। এই করে লেখা হবে। কিন্তু আজকে টপিক হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু ইনসিডেন্ট রিলেটেড টপিক না, এটা একটু বলতে পারো এই টপিকের ফিলোসফিক্যাল সাইড আছে, একটা বাক স্বাধীনতা। টপিক কোশ্চেনটা ছিল বাক স্বাধীনতা নিয়ে লেখো। সেখানে প্রথমে আমরা জানি, যখনই আমরা লিখবো, আচ্ছা আমি আমার ফেসকে হাইড করে নিই। যখন আমরা রিপোর্ট লিখবো, রিপোর্ট লেখার প্রাইমারি ব্যাপার হচ্ছে আমাকে একটা হেডিং লিখতে হবে। পরীক্ষা শুরুতে হেডিং লিখে ফেলবে না, হেডিংটা সবার পরে লিখবে, জায়গাটা ছেড়ে রাখবে। কারণ হেডিং এ আমি এটা রিয়েলাইজ করেছি প্রিভিয়াস ইয়ার অনেকগুলো অ্যান্সার শিট ঘেটে, হেডিং এ অনেক নম্বর থাকে। যেমন প্রেসির হেডিং এ 10 নম্বর থাকে, তেমনই আমি আশা করি রিপোর্ট রাইটিং এর হেডিং এ অ্যাটলিস্ট 5 নম্বর তো থাকবেই। হেডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো হেডিংটার জায়গাটা ছেড়ে দেবে, পরে ভেবে চিন্তে লিখবে কি লিখবে। আমি এখানে লিখেছি হেডিং এ বাক স্বাধীনতা এক অপরিহার্য অধিকার। অপরিহার্য মানে তুমি বলতে পারো ফান্ডামেন্টাল, ঠিক আছে। বাক স্বাধীনতা অবভিয়াসলি আমরা জানি বাক স্বাধীনতা একটা ফান্ডামেন্টাল রাইট, তবু ওটাকে আমি এখানে চালিয়ে দিচ্ছি হেডিং হিসাবে। এর পরের প্যাটার্ন কথা বলছি, সরি, ফরম্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে লিখবে নিজস্ব সংবাদদাতা, ঠিক আছে, লিখে দিলে কমা দিয়ে স্পেস দিয়ে স্থান এক্স, বা সেখানে স্থানে নিজস্ব যে কোনো স্থান লিখতে পারেন, কলকাতা বা অন্য কোনো জায়গা, বাট বেটার কোনো স্থান কোনো জায়গার নাম নাই লেখা। কমা, পরীক্ষার ডেট বাংলাতে লিখবে, ইংলিশে লিখে দেবে না, পরীক্ষা যেদিন হচ্ছে সেই দিনকার ডেট এখানে লিখে দেবেন। এবং এখান থেকেই শুরু হবে, কোনো প্যারাগ্রাফ ব্রেক হবে না, কিন্তু এখান থেকেই শুরু হয়ে যাবে আমাদের রিপোর্ট রাইটিং। যেহেতু এটা কোনো ইনসিডেন্ট রিলেটেড রিপোর্ট রাইটিং না, আমি এখানে কি হয়েছে সেটা বলে শুরু করিনি, আমি এখানে কোটেশন দিয়ে শুরু করেছি। কোটেশন কি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ফেমাস একটা আছে, চিত্ত যেথা ভয় শূন্য, ওই কবিতার প্রথম এবং শেষ লাইন আমি এখানে তুলে ধরেছি, একদম প্রথম লাইন এবং একদম শেষ লাইন। কি বলেছি, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির ডট ডট ডট, ভারতের ভারতের হবে, ভারতের না ভারতের, ভারতের সেই স্বর্গে করো জাগরিত, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা একটু গুগল দেখে পুরো লাইনটা দেখে নেবে, ঠিকঠাক আছে, কে লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আরেকটাও ডিসক্লেমার আমি দিতে চাই, যেহেতু এটা কম্পিউটারে টাইপ করা, কিছু কিছু স্পেলিং মিস্টেক থাকতে পারে, স্পেলিং মিস্টেকের জন্য একটু চেক করে নিও যে স্পেলিংগুলো ঠিকঠাক আছে কিনা। অ্যান্ড যদি কোনো অন্যান্য কোনো যদি টেকনিক্যাল এরর থাকে, আমি কমেন্টের ফার্স্ট কমেন্টে আমি পিন করে দেবো যে কোথায় কি কি ভুল হয়েছে। তো ফার্স্ট কমেন্টে একবার চেক করে নিও, যদি কোনো টেকনিক্যাল মিস্টেক থাকে, যে আমার লেখাতে কোনো প্যাটার্ন যদি কোনো ভুল থেকে থাকে, যদি কেউ ফিগার আউট করে, এর আগের ভিডিওতেও দেখেছি কিছু কিছু ভুল কেউ আইডেন্টিফাই করেছে, সেই ভুলগুলো আমি ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি। তো এই আশা করি এই ভিডিওতে কোনো ভুল থাকবে না, থাকলেও সেটা ফার্স্ট কমেন্টে আমি কারেকশন করে দিয়ে দেবো। ওকে, এখান থেকে আমি শুরু করেছি আমার রিপোর্ট। চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, ভারতের সেই স্বর্গে করজাগৃত। এটা আমাদের যে অ্যাজ আই সেইড, যেটা হচ্ছে আমাদের চিত্ত যেটা ভয় শূন্য, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভেরি ফেমাস একটা কবিতা, ঠিক আছে। সেখানে বলছে, যেখানে চিত্ত যেটা ভয় শূন্য, মনে যেখানে কারুর ভয় থাকবে না, যেখানে মানুষ মাথা উঁচু করে বেঁচে থাকবে, ভারতকে তেমনই একটা স্বর্গে যেন ভগবান পরিণত করে, ঠিক আছে। এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের লিখেছি, প্রথম লাইন এবং শেষ লাইন কবিতার। এটা কি লিখেছি, বিশ্বকবির এই অমর শ্লোকে, বিশ্বকবির এই অমর শ্লোক দ্বারা তিনি ভারতবর্ষকে এক স্বাধীন স্বর্গের সাথে তুলনা করেছেন,
যেখানে মানুষ ভয়শূন্যভাবে মাথা উঁচু করে বেঁচে থাকবে। মানে বাক স্বাধীনতা টপিক কি? টপিক হচ্ছে স্বাধীনতা। মাথা উঁচু করে বেঁচে থাকা। এটাই হচ্ছে বেসিক্যালি বাক স্বাধীনতার টোটাল গল্প। এটাই আমি ইন্ট্রোডাকশন এখান দিয়েই ঢুকেছি। নিজের মনের ইচ্ছা বাক্যে রূপান্তরিত করতে পারবে। বাক স্বাধীনতা হলো এক সাংবিধানিক উপহার ও একটি মৌলিক অধিকার। আমি বাক স্বাধীনতাকে কি বলেছি? সাংবিধানিক উপহার মানে কনস্টিটিউশনাল গিফট। ঠিক আছে? কনস্টিটিউশনে এটা আমাদের লেখা আছে মানে এটা একটা অ্যাবসলিউট জিনিস। কেউ আমাদেরকে আটকাতে পারবে না। ও একটি মৌলিক অধিকার যেটি সংবিধানের অধ্যায় 3 পার্ট 3 অনুচ্ছেদ 19 আর্টিকেল 19 19 এর সাথে আমি সাবক্লজ ওখানে অ্যাড করে দিয়েছি। 19 ক্লজ এ ক্লজ 1 সাবক্লজ এ। ঠিক আছে? এখানে কেউ ভুল করে ক লিখে দিও না সাবক্লজে। কারণ ক যদি তুমি লিখে দাও তাহলে তুমি স্মল এ কে যদি ক লেখো ক্যাপিটাল এ কে কি লিখবে? এটা কিন্তু বড় প্রশ্নের বিষয়। ঠিক আছে? তো এখানে ছোট ছোট এলাকাটাই বেটার। এই আর্টিকেলে লিপিবদ্ধ। ঠিক আছে? পুরো লাইনটা কি দাঁড়ালো? বাক স্বাধীনতা হলো একটি সাংবিধানিক উপহার ও একটি মৌলিক অধিকার যেটি সংবিধানের অধ্যায় 3 অনুচ্ছেদ 19 ক্লজ 1 ক্লজ 1 সাবক্লজ এ এখানে কি লিপিবদ্ধ। ঠিক আছে? এখানে বেসিক্যালি কিছুই না, আমরা পলিটির একটু নলেজ আমি ঢুকিয়ে দিলাম, একটা লাইন আমি কাটিয়ে দিলাম এখানে। এই স্বাধীনতা আমাদের ফাউ হিসেবে নেওয়া উচিত না। আমাদের মনে রাখা উচিত এই বাক স্বাধীনতা অর্জন করতে আমাদের দীর্ঘ 200 বছরের ব্রিটিশ বিরোধী মুক্তিযুদ্ধ ও শতপ্রাণের বলিদান দিতে হয়েছে। এখানে আমি একটু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টকে এখানে অ্যাড করে দিলাম। বলতে চাইলাম যে আমাদের এই বাক স্বাধীনতা অর্জন করতে 200 বছরের সাথে ব্রিটিশদের সাথে আমাদের লড়তে হয়েছে এবং শতপ্রাণের বলিদান দিতে হয়েছে। এই বাক স্বাধীনতা আমাদের এমনি এমনি আসেনি। ব্রিটিশের আন্ডারে আমাদের বাক স্বাধীনতা ছিল না একেবারেই। এবার হচ্ছে কি, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন শেষ। বাক স্বাধীনতার ব্যাপারটা আমি বলে দিলাম। ঠিক আছে? বাক স্বাধীনতার কি একটা মানে কেন ইম্পর্টেন্ট বাক স্বাধীনতা, এবং বাক স্বাধীনতা থেকে আমি এটাকেও অ্যাওয়ারনেস ছড়াতে চাইছি দর্শকের মধ্যে যে আমাদেরকে বাক স্বাধীনতা আছে, আমরা সাংবিধানিক উপহার পেয়েছি, তার মানে এই না আমরা এটাকে ফাউতে নেব। আমাদেরকে এটা মনে রাখা উচিত আমাদেরকে অনেক কষ্ট করে এই স্বাধীনতা পেতে হয়েছে। বাক স্বাধীনতার কথাই বলছি। স্বাধীনতা, দেশের স্বাধীনতা পেতেই হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা বাক স্বাধীনতাও পেয়েছি। এবার যে বডিতে ঢুকে যাই। এবার হচ্ছে বডিতে আমি কি লিখেছি, কারেন্ট সিনারিও, সেটা আমি বডিতে লিখেছি। আজ ভারতের 22টি দাপ্তরিক ও শতাধিক স্থানীয় ভাষা সরকার দ্বারা স্বীকৃত। এটিও বাক স্বাধীনতার এক অংশ। ঠিক আছে? ফ্রিডম অফ স্পিচের মধ্যে এটাও পরে আমি কোন ল্যাঙ্গুয়েজের কথা বলবো, সেই কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবো জন্য আমি কি লিখেছি, 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে এবং ওভার 100 লোকাল ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে? আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ তো প্রচুর আছে, কত আছে আমি এক্স্যাক্টলি জানি না, আমি কি লিখেছি, শতাধিক লিখে দিয়েছি। ঠিক আছে? একদম ঠিকঠাক শোনাচ্ছে, শতাধিক স্থানীয় ভাষা সরকার দ্বারা স্বীকৃত। ঠিক আছে? লোকাল ল্যাঙ্গুয়েজ গভর্নমেন্ট দ্বারা রেকগনাইজ, আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমাদের 22টা আছে। এটিও বাক স্বাধীনতার এক অংশ। ঠিক আছে? আমরা কোনো দ্বিধা ছাড়াই আমাদের বক্তব্য বা অভিযোগ সরকারের কাছে রাখি। সরকারের কার্যকলাপের সন্তুষ্ট না হলে রাস্তায় নেমে প্রতিবাদ করি। আচ্ছা, এখানে একটা কমা মিস হয়ে গেছে, এখানে একটা কমা হবে। পুরো লাইনটা আমি আবার পড়ছি। আমরা কোনো দ্বিধা ছাড়াই আমাদের বক্তব্য বা অভিযোগ সরকারের কাছে রাখি, কমা সরকারের কার্যকলাপে সন্তুষ্ট না হলে রাস্তায় নেমে প্রতিবাদ করি। অনেক সময় সেই প্রতিবাদ এতটাই তীব্র হয়ে যায় সেটি সরকারকে মাথা নত করতে বাধ্য করে। ভালো কথা। এটা বেসিক্যালি আমরা বাক স্বাধীনতারই একটা পার্ট বলছি। রাইট টু প্রোটেস্ট একটা মানে বাক স্বাধীনতার অংশ, রাইট টু প্রোটেস্ট। সেই রাইট টু প্রোটেস্ট নিয়ে আমি এখানে বলেছি। এবার হচ্ছে একদম রিয়েল সিনারিও জিনিস লিখে দিয়েছি। মানে রিপোর্ট রাইটিং এ যেটা অ্যাকচুয়ালি জানতে চাইছে, রিপোর্ট রাইটিং কি, মানে রিয়েল সিনারিও রেখে আমি ইতিহাস ভূগোল নিয়ে আমাদের রিপোর্ট রাইটিং লিখতে হবে না। রিপোর্ট রাইটিং ইজ মেইনলি অ্যাবাউট কারেন্ট টপিকে কি চলছে, সেটাই হচ্ছে রিপোর্ট রাইটিং এর মূল উদ্দেশ্য। আমি এর আগে যা লিখলাম ওগুলো সব ইন্ট্রোডাকশন বডি লিখেছি, কিন্তু এখানে হচ্ছে মেইন পয়েন্ট। কিন্তু সাম্প্রতিক কালে এই স্বাধীনতার উপর বিভিন্ন আক্রমণ দেখা দিয়েছে। প্রেস মিডিয়ার মতো গণমাধ্যমের গলা টিপে বাকরুদ্ধ করা হচ্ছে। আজ প্রভাবশালী স্বাধীন সংবাদ মাধ্যম খুঁজে পাওয়া দুষ্কর। ঠিক আছে? এখানে আমি প্রেসের ওপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণের ব্যাপারে আমি লিখেছি। ঠিক আছে? মানে এই স্বাধীনতা, আচ্ছা, প্রেস মিডিয়ার মতো গণমাধ্যমের গলা টিপে বাকরুদ্ধ করা হচ্ছে। আমরা কি জানি বাকরুদ্ধ আমি কাউকে কি করে করতে পারি? ঠিক আছে? তার গলা টিপে দিয়ে, তার যদি আমি গলা টিপে দিই তার কি হবে, সে চোখ হয়ে যাবে এবং সে আর কথা বলতে পারবে না। মানে এটা কিন্তু আমি মানে ইন লিটারাল সেন্স আমি বলতে চাইছি না, এর ভিতরে ইনার মিনিং আছে। গলা টিপে বাকরুদ্ধ করা হচ্ছে গণমাধ্যমকে। ঠিক আছে? আজ প্রভাবশালী স্বাধীন সংবাদ মাধ্যম খুঁজে পাওয়া দুষ্কর। এটা একদম রিয়েলিটি। আমাদের যত ন্যাশনাল মিডিয়া আছে আমরা দেখবো কোথাও না কোথাও ভাবে কোনো না কোনো পলিটিক্যাল পার্টির দিকে তারা বাইসড। ঠিক আছে? একদম প্রভাবশালী স্বাধীন সংবাদ মাধ্যম বলতে গেলে পাওয়া যায় না আজকাল। এরপরে লিখবো, বিরোধী রাজনৈতিক দলই বেশিরভাগ মানুষের দুর্ভোগ প্রচার করে। এটা একদমই ঠিক। বিরোধীরাই সবসময় বলে এটা খারাপ হচ্ছে, এখানে করাপশন, এখানে দুর্নীতি, বিরোধীরাই সবসময় প্রচার করে। এবার বিরোধীদেরকে কিভাবে ট্যাকেল করা হচ্ছে? ইডি সিবিআই দ্বারা আক্রমণ করে বা পয়সার বিনিময়ে হর্স ট্রেডিং করে চুপ করে দেওয়া হচ্ছে বিরোধী পক্ষের কণ্ঠ। ঠিক আছে? একদম আমরা দেখছি এটা আমাদের রিসেন্ট ডেজে চলছে, এবং রিসেন্ট ডেজ বাদ দাও, যতদিন ধরে আমাদের ওয়ার্ল্ডের হিস্ট্রি যতদিন আছে, পলিটিক্সের হিস্ট্রি যতদিন আছে, এই সব তো হয়েছে। ঠিক আছে? অপোজিশন পার্টি যে থাকবে তাকে বিভিন্নভাবে চুপ করানো বা তাকে টাকার বিনিময়ে কিনে নেওয়া। ঠিক আছে? এটা এখানে লিখেছি। ইডি সিবিআই দ্বারা আক্রমণ করা হচ্ছে অপোজিশন পার্টিকে, বা পয়সার বিনিময়ে হর্স ট্রেডিং করা হচ্ছে। এখানে হর্স ট্রেডিংটা আমি ইংলিশে লিখে দিচ্ছি। ঠিক আছে? আমি একটু রিসার্চ করে জানতে পেরেছি ছোটখাটো ইংলিশ ওয়ার্ড তুমি এখানে ইউজ করতে পারো।
কিন্তু এমনই সেই ইংলিশ ওয়ার্ড হবে যেটার বাংলা কোনো মানে হয় না, সেরকমই ইংলিশ ওয়ার্ড তুমি লিখতে পারো। ঠিক আছে, তুমি একদম বেসিক ইংলিশ ওয়ার্ড লিখে দিলে ইংলিশে, সেটা কিন্তু খুবই খারাপ দেখায়। ঠিক আছে, যেমন হর্স ট্রেডিং, হর্স ট্রেডিং যে মানেটা আছে, পলিটিক্সে যে হর্স ট্রেডিং বলে যে টার্মটা আছে, সেই টার্মটা যদি আমি বাংলায় লিখতে চাই তাহলে ঘোড়া বেচাকেনা হয়ে যাবে, ঘোড়া বেচাকেনার কোনো বাংলায় মানে দাঁড়াবে না। ঠিক আছে, তো এটাকে আমি হর্স ট্রেডিংকে ইংলিশে লিখে দিয়েছি। ঠিক আছে, এইভাবে কি করে দেওয়া হচ্ছে, বিরোধী পক্ষের কণ্ঠরোধ করা হচ্ছে। এটাও কি আমাদের বাক স্বাধীনতার উপরেই আমাদের আক্রমণ। এবার কনক্লুশন, আমাদের বিশ্ব একাধিক একনায়ক বা ডিক্টেটর দেখেছে এবং এখনো দেখছে। ঠিক আছে, ডিক্টেটরের বাংলা হচ্ছে একনায়ক। ঠিক আছে, এবং দেখো আমি কি লিখেছি, এবং এখনো দেখছে। ঠিক আছে, আমাদের বিশ্ব থেকে কিন্তু ডিক্টেটরশিপ চলে যায়নি, কোনো না কোনো ভাবে আমরা বিভিন্ন দেশ দেখতে পাই যারা এখনো কিন্তু ডিক্টেটরশিপের আন্ডারেই বেঁচে আছে। ঠিক আছে, এখন অনেক দেশ ইতিহাস মানে আমাদের ওয়ার্ল্ডে আছে, তারা বড় বড় দেশ, তাদের বড় বড় ইকোনমি, কিন্তু দেখবে কোনো না কোনো দিক থেকে তারা কিন্তু কোনো না কোনো ডিক্টেটরশিপের আন্ডারে আছে। কিন্তু সময়ের চক্র ঘোরে, এখানে ঘোরে হবে, এখানে টেকার হবে, এটা একটা একার হবে এখানে। আচ্ছা, কিন্তু সময়ের চক্র ঘোরে এবং মানুষ নিজের অধিকার ছিনিয়ে নেয়, এটা একদমই ঠিক। বিভিন্ন আমাদের বিশ্বের ইতিহাসে বিভিন্ন ডিক্টেটরশিপ এসছে, মুসোলিনি এসছে আমাদের, তারপর আমরা দেখতে পাবো স্ট্যালিন আছে, আমাদের হিটলার আছে, এবং বিভিন্ন ডিক্টেটর, মাও জেডং, বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমে ডিক্টেটররা ছিল। কিন্তু সময়ের চক্র ঘুরেছে এবং রেভলিউশন হয়েছে, রেভলিউশন হয়ে মানুষ নিজের অধিকার ছিনিয়ে নিয়েছে। ঠিক আছে, এবং আজও যেখানে যেখানে একনায়ক তন্ত্র চলছে সেখানে সেখানেও সেম জিনিস ভবিষ্যতে হতে চলেছে। ভালো কথা। ভারতের বর্তমান প্রেস স্বাধীনতা ইন্ডেক্সের স্থান শোচনীয়, এটা একদমই ঠিক, এটা কিন্তু কেউ ডিনাই করতে পারবে না যে ভারতের যে প্রেস ফ্রিডম ইন্ডেক্সের অবস্থা কি। ঠিক আছে, যদি ইন্ডেক্স পরীক্ষার সময় মনে থাকে লিখে দিও, মনে থাকা উচিত, এটা একদম বেসিক কনসেপ্ট। 161তম 180-র মধ্যে, এটা ভুল করে 40 লিখে দিচ্ছি, এটা 80 হবে। 161তম 180-র মধ্যে, মানে মানে নিচের দিকে, খুবই খারাপ অবস্থা। তাই আমাদের উচিত এই অমূল্য সম্পদকে বক্ষমাঝে রক্ষা করা। অমূল্য মানে প্রাইসলেস। ঠিক আছে, আমাদের যে বাক স্বাধীনতা একটা অমূল্য সম্পদ, একবার যদি চলে যায় এটাকে ফেরত আনা কিন্তু খুব মুশকিল। এটাকে কি করবো আমরা, বক্ষমাঝে রক্ষা করবো, মানে বুকের মাঝে আমরা জড়িয়ে ধরে এটাকে প্রোটেক্ট করবো। ঠিক আছে, প্রতিবেদন সমর্থ করা যাক রবি ঠাকুরের আরেক অমর শ্লোকে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলবো কি সত্যে। ভেরি ফেমাস, ভেরি পপুলার একটা রবীন্দ্রসঙ্গীত, ছোটবেলা তো আমরা বারংবার দেখেছি, বারংবার আমরা এই রবীন্দ্রসঙ্গীত ছোটবেলাতে আমরা শুনেছি, বাচ্চারা নাচ করে, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলবো কি সত্যে। এই গানটার যে এত সুন্দর মিনিং, এত সুন্দর ইনার মিনিং, আমরা হয়তো ছোটবেলা বুঝতে পারি না, কিন্তু যত আমরা দিন যাই, যত আমরা বড় হই, এই গানটা বিভিন্ন রকম ভাবে আমরা মানে বুঝতে পারি। এই গানের মাঝখানে একটা লাইন এরকম আছে, রাজা সবারে দেয় মান, সে মান আপনি ফিরে পান। মানে রাজা যখন সবাইকে পাবলিকে সম্মান করবে, সেই পাবলিকই সেই সম্মানটা রাজাকে ফেরত দেবে। কিন্তু রাজা যদি অ্যারোগেন্ট হয়, পাবলিকের কথা না শুনি, পাবলিককে পাত্তা না দেয়, তাহলে পাবলিক কি করবে, সেই দেখালাম এই এইখানেই লেখা আছে, আমার রিপোর্টেই লেখা আছে, রেভলিউশন হবে এবং রেভলিউশন প্রত্যেকটা ডিক্টেটরশিপকে শেষ করবে। তো এটাই হচ্ছে আমার রিপোর্ট রাইটিং। আচ্ছা, রিপোর্ট রাইটিং আর একটা জিনিস ভেরি এসেনশিয়াল, তোমার কত ওয়ার্ড হয়েছে তুমি যদি পারো নিচে এখানে লিখে দাও। ঠিক আছে, এটা আন্দাজ করে লিখে দাও, গুনতে বলবে না, পরীক্ষার সময় কম থাকে, লিখে দাও 195 ওয়ার্ডস। কম কম লিখবে, 200-র উপরে ওয়ার্ড লিখে দিও না, 200 ওয়ার্ড লিমিট দেওয়া আছে। তোমার 200-র উপরেও যদি ওয়ার্ড হয়, যদি 220 হয়, এখানে 200 লিখে ছেড়ে দাও। কারণ জেনারেলি টিচারের তো আর অত সময় নেই বসে বসে প্রত্যেকজনের পেপারে গুনবে কতগুলো আছে। টিচারদের বেসিক্যালি কি করে, টিচাররা প্রথম লাইন গুলে মাল্টিপ্লাই করে নেয় নাম্বার অফ লাইন্স, অথচ টিচারদের একটা চোখের আন্দাজ থাকে, মেইনলি চোখের আন্দাজে টিচার দেখে বুঝে যায় বেশি আছে না কম আছে। ঠিক আছে, তো অলরাইট, নেক্সট যদি চান্স হয় আমরা টপিক রাইটিং, একটা ইনসিডেন্ট ওরিয়েন্টেড টপিক রাইটিং লিখে নেবো। ঠিক আছে, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড I also recommend you guys to go through this channel, because in this channel there is English descriptive series as well as there are GS videos of history, polity, and etc. This is a very useful channel, and also go through the previous year paper, original previous year papers are reviewed on this channel. Also go through those videos as well, and thank you so much. I wish you guys all the best for the upcoming exams.